আসসালামু আলাইকুম। আমরা উত্তরণ স্টাডি কেয়ারের পক্ষ থেকে এসএসসি বায়োলজির সাজেশন এবং বোর্ড প্রশ্ন সলিউশনের আজকে দ্বিতীয় অধ্যায়ের সমাধান করব। আমরা দেখি দ্বিতীয় অধ্যায়টা। দ্বিতীয় অধ্যায় তোমাদের অধ্যায়ের নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু। আমরা এই অধ্যায়ের কিছু বোর্ড প্রশ্ন এবং এগুলোই আর কি তোমাদের সাজেশন হিসেবে কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটাও বলে দেবো, ঠিক আছে? তাহলে আমি দেখি একটা বোর্ড প্রশ্ন নিচ্ছি, দিনাজপুর বোর্ড, যেখানে তোমাদের দুটো ছবি দেওয়া আছে। একটা ছবিতে চিত্র পি লেখা আছে, একটা চিত্র কিউ লেখা আছে। চিত্র পি তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা কি, এটা প্লাস্টিডের ছবি, ঠিক আছে? চিত্র কিউ এটা একটা নিউক্লিয়াসের ছবি। এখন আমরা দেখি দুটো প্রশ্ন গ এবং ঘ কি কি বলছে। উদ্ভিদের খাদ্য সঞ্চয় বর্ণময় ও আকর্ষণীয়, দেখো দুইটা কথা বলছে, এখানে একটা কমা হওয়া উচিত ছিল। খাদ্য সঞ্চয় একটা কাজের কথা বলছে, বর্ণময় ও আকর্ষণীয় করতে চিত্র পি এর ভূমিকা ব্যাখ্যা করো। ওকে, তাহলে তোমরা পি কে তোমরা কি বলবো, প্লাস্টিড বলবো, ঠিক আছে? প্লাস্টিড কিন্তু তোমরা জানো যে তিন প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোনটা, যেটা খাবার তৈরি করে। আমাদের কিন্তু প্রশ্নে বলে নাই খাবার তৈরি করতে, ঠিক আছে? আমাদের বলছে কি খাদ্য সঞ্চয় করার কথা বলছে, বর্ণময় এবং আকর্ষণীয় করার কথা বলছে, ঠিক আছে? তাহলে আমাদের যেটা প্রশ্নে চায় নাই সেটা আমরা অপ্রয়োজনীয় বর্ণনা করব না, তাহলে আমরা এখানে ক্লোরোপ্লাস্ট সম্পর্কে কোনো বর্ণনা করব না। তাহলে আমাদের দেখো এখানে খাদ্য সঞ্চয় করে কোনটা, লিউকোপ্লাস্ট। ওকে, তাহলে আমরা এখানে লিউকোপ্লাস্টের বর্ণনা করব। বর্ণময় এবং আকর্ষণীয় করে কোন প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট। তাহলে আমরা এখানে ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট বর্ণনা করব। ওকে, আচ্ছা, তারপর আসলে চিত্র কিউ, জীবকোষের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী অঙ্গাণু বিশ্লেষণ করো। ওকে, তাহলে আমাদের এখানে যে কিউ, যেটা নিউক্লিয়াস, তোমরা ভালো করে জানো যে নিউক্লিয়াসকে একটা কোষের কেন্দ্রিকা বা কোষের মস্তিষ্ক বলা হয়। যেমন তোমার দেহের সকল নিয়ন্ত্রণ তোমার মস্তিষ্ক রাখে, তেমন একটা কোষের সকল নিয়ন্ত্রণ তোমার নিউক্লিয়াস রাখে। এই জন্য তো নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা কোষের কেন্দ্রিকা বলা হয়, ঠিক আছে? তাহলে এগুলা এখন আমরা সামনের দিকে দেখি কি কি লিখবো একটা সৃজনশীলের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে গ, তাহলে আমরা গ প্রথমে এইভাবে লিখবো। আচ্ছা, গ নাম্বার লেখার পরে লেখা আছে যে আমরা তাহলে এখানে প্রথমে লিখবো যে উদ্দীপকের উদ্দীপকের পি চিত্রটি প্লাস্টিড। ওকে, দেন তারপরে আমরা আরো স্পেসিফিক করবো, আমরা কোনটুকুর উত্তর লিখবো সেটা আমরা প্রথমেই বলে দেবো, ঠিক আছে? তাহলে আমরা লিখবো যে খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড হলো খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিড লিউকোপ্লাস্ট। ওকে, উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে ক্রোমোপ্লাস্ট। ওকে, তাহলে তুমি তোমার প্রশ্নে যা চাইছে সেটা আগেই তুমি আলাদা করে দিলে যে তুমি নিচে কোনটুকুর বর্ণনা দিবা। এখন লিখো যে নিচে লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট এর ভূমিকা খাদ্য সঞ্চয় এবং উদ্ভিদকে বর্ণময় ও আকর্ষণীয় করতে ব্যাখ্যা করা হলো, ঠিক আছে? তাহলে আমরা এখন জাস্ট এটুকু তোমরা লিখবা খাতায়, হ্যাঁ? দেন আমরা আসি যে আর মানে এখন আমরা কি বর্ণনা করব। তাহলে আমরা এক একে বর্ণনা করি যে লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। জাস্ট আমি প্রথমে লিখবো কি, লিউকোপ্লাস্ট। তোমরা একটা কথা জানো যে লিউকো মানে সাদা, ঠিক আছে? আর প্লাস্ট মানে প্লাস্টিড। যেই প্লাস্টিড সাদা বা বর্ণহীন তাদেরকে বলা হয় লিউকোপ্লাস্ট। ওকে, তাহলে তোমরা লিখবে যে উদ্ভিদ দেহে বর্ণহীন অংশে যে প্লাস্টিড থাকে তাকে লিউকোপ্লাস্ট বলে। ওকে, উদ্ভিদের মূলে, ভ্রূণে লিউকোপ্লাস্ট থাকে। ওকে, এটা লিখবা। লেখার পরে তাহলে তোমরা বললা যে উদ্ভিদের মূলে আর ভ্রূণের লিউকোপ্লাস্ট থাকে, এটা আমরা লিখলাম।
দেন লিউকোপ্লাস্টের কাজটা লিখবা, যে লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে প্লাস্টের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। ওকে, সূর্যের আলোর উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। বাস এটুকু তোমরা লিউকোপ্লাস্ট সম্পর্কে বর্ণনা লিখবা। ওকে, আচ্ছা আমরা লাস্টে লাইনটা লিখছি সূর্যের আলোর উপস্থিতিতে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। এটা বলতে কি বুঝাইছি? তোমরা একটা জিনিস দেখবা, যখন তোমরা কোনো ঘাসের উপর একটা ইট রেখে দাও, ঘাস কিন্তু সবুজ, ঠিক আছে, তুমি যদি সেই ঘাসের উপর একটা ইট রেখে দাও, সেই সবুজ ঘাসটা একসময় কি হয়, সাদা হয়ে যায়। ওকে, যখন সাদা হয় তখন সেই ঘাসে মেইনলি লিউকোপ্লাস্ট থাকে। লিউকো মানে আমি সাদা বলছিলাম, ঠিক আছে। তারপর তুমি যদি দেখো ওই ঘাস সাদা হওয়ার পরে ইটটাকে আবার সরানো, দেখবা যে ওই সাদা ঘাস আবার সবুজ হচ্ছে। তাহলে দেখো যখন সবুজ হচ্ছে তখন কি লিউকোপ্লাস্ট কিসে পরিণত হচ্ছে? ক্লোরো মানে সবুজ, তাহলে ক্লোরোপ্লাস্টে পরিণত হচ্ছে, ঠিক আছে। এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে দেখো আমরা লিউকোপ্লাস্ট বর্ণনা করছি, আরেকটা আমরা কি বলবো, ক্রোমোপ্লাস্ট বর্ণনা করব। এটা বর্ণনা করবো এখন, ঠিক আছে। আমরা আগেই তো বলে নিয়েছিলাম যে একটা হচ্ছে লিউকোপ্লাস্ট বর্ণনা করবো, একটা ক্রোমোপ্লাস্ট বর্ণনা করবো। তাহলে আমরা লিউকোপ্লাস্ট এখন ক্রোমোপ্লাস্ট বর্ণনা করি। ক্রোমো, তাহলে এটা কোথায় পাই আমরা? উদ্ভিদ দেহের যে কালারফুল অংশ, ঠিক আছে, বর্ণময় অংশ, ধরো লাল, নীল, সবুজ, এই অংশগুলোতে কি থাকে? মেইনলি ক্রোমোপ্লাস্ট থাকে। ওকে, তাহলে তোমরা প্রথমেই লিখবা যে উদ্ভিদ দেহের বর্ণময় অংশে ক্রোমো মানে রং বোঝায়, ঠিক আছে, আর প্লাস্ট মানে প্লাস্টিক। তাহলে যেই অংশে তোমার বিভিন্ন কালার বা বিভিন্ন রং থাকে, সেই অংশে আমরা মেইনলি ক্রোমোপ্লাস্ট পাবো, ঠিক আছে। উদ্ভিদ দেহের বর্ণময় অংশে ক্রোমোপ্লাস্ট থাকে, এটা লিখবা। ওকে, তাহলে উদ্ভিদের বর্ণময় অংশে ক্রোমোপ্লাস্ট থাকে, এটা লিখবা। তোমরা এটা জানো যে কয়টা বর্ণের হচ্ছে আমরা ক্রোমোপ্লাস্ট পাই, ঠিক আছে। যদি লাল হয়, বর্ণময় প্লাস্টিডকে বিভিন্ন বর্ণের উপর আবার নাম করা হয়েছে, সেটা একটু বলে দিবা, ঠিক আছে। যদি লাল হয় আমরা কি বলবো? এরিথ্রোপ্লাস্ট বলবো, ঠিক আছে। কি বলবো? লাল হলে এরিথ্রোপ্লাস্ট বলবো। ওকে, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখে দিবা লাল। যদি হলুদ হয় জানো জ্যান্থোফিল বলে। হলুদ হলে কি বলবো? জ্যান্থোফিল। আর ক্যারোটিন, ক্যারোটিন কখন বলবো? যখন কমলা হবে, ঠিক আছে, কমলা বর্ণ হবে। তাহলে বর্ণময় প্লাস্টিক আমরা কি বলি? এরিথ্রোপ্লাস্ট, জ্যান্থোফিল, ক্যারোটিন, ঠিক আছে। দেন হচ্ছে ফাইকোসায়ানিন, নীল। জাস্ট তাহলে বর্ণময় প্লাস্টিককে আমরা কি কি বলি সেটা লিখলাম, বলে। ওকে, তাহলে দেখো এখানে একটা ব্যাপার আছে যে বর্ণময় প্লাস্টিককে আমরা কি বলছিলাম? একটা লালকে বলছিলাম এরিথ্রোপ্লাস্ট, হলুদকে বলছিলাম জ্যান্থোফিল, কমলাকে বলছিলাম ক্যারোটিন। ওকে, দেন নীলকে বলছিলাম ফাইকোসায়ানিন। এটা মনে রাখবো কিভাবে আমরা? এই যে এরিথ্রো যে ওয়ার্ডটা আছে, এরিথ্রো মানে লাল বোঝায়, হ্যাঁ, এরিথ্রো মানে লাল বোঝায়। তোমরা যখন রক্ত পড়ছিলা, রক্ত তিন প্রকার পড়ছিলা, একটা হচ্ছে লাল রক্তকণিকা, দেন শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো লাল রক্তকণিকার ইংরেজি ছিল হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল। আর দেন তুমি যদি এটাকে জীববিজ্ঞানের ভাষায় বলতে যাও, তোমাকে কি বলতে হবে? এরিথ্রোসাইট বলতে হবে। এরিথ্রো মানে লাল আর সাইট মানে কোষ, ঠিক আছে। তোমরা যখন জীববিজ্ঞান শিখবা, যে কোনো একটা ওয়ার্ডের তোমাকে বাংলা শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, আর জীববিজ্ঞানের ভাষা শিখতে হবে। সেম একই কথাই, যে তুমি যদি লাল রক্তকণিকা বাংলায় বলো, ইংরেজিতে বলবে কি? রেড ব্লাড সেল। আর জীববিজ্ঞানের ভাষায় এরিথ্রো মানে লাল আর সাইট মানে কোষ, এরিথ্রোসাইট বলতে হয়, ঠিক আছে।
তাহলে এরিথ্রো মানে কি লাল, তাহলে এরিথ্রোপ্লাস্ট কি লাল প্লাস্টিড। জ্যান্থো মানে হলুদ, ঠিক আছে। আর ফিল মানে যেটা হলুদকে আকর্ষণ করে এমন, তাহলে এটা হলুদ জ্যান্থোফিল। ওকে। ক্যারোটিন এটা মনে রাখবা কেমনে, ওই যে গাজর খাও না, গাজর, গাজর কেমন কমলা বর্ণের, তাহলে গাজরের ইংরেজি কি ক্যারট, সেখান থেকে মনে রাখবা ক্যারোটিন মানে কমলা। ওকে। আরেকটা আছে ফাইকোসায়ানিন। সায়ানিন বা সায়ানোসিস এই ওয়ার্ডের মানেই নীল, ঠিক আছে। এটা একটা ধরো মেডিকেলের ভাষাও বলতে পারো, এটা একটা মেডিকেলের ভাষা যেখানে আমরা সায়ানোসিস বলতে নীল বুঝাই, ঠিক আছে। তাহলে লিখলা, এটা লেখার পরে আমরা এখন লিখবো তাহলে বর্ণময় অংশ পাওয়া যায় আর কি কি বর্ণের পাওয়া যায় সেটা আমরা বলছি, ঠিক আছে। তাহলে তোমরা দেখো যে উদ্ভিদের সব থেকে বর্ণময় অংশ কি, ফুলের পাপড়ি সব থেকে বেশি বর্ণময়, ঠিক আছে। আহ সবুজ অংশ তো অন্য প্লাস্টে থাকে, জানোই ক্লোরোপ্লাস্ট, কিন্তু ক্লোরোপ্লাস্ট আমরা এখানে বর্ণনা করবো না, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই ফুলের পাপড়িতে থাকে, ঠিক আছে। কারণ ফুলের পাপড়ি তোমার লাল নীল হলুদ বিভিন্ন কালার হয়, হ্যাঁ। তাহলে আমরা কোথায় পাবো, মেইনলি ফুলের পাপড়িতে পাবো, হ্যাঁ। বলছি তো বর্ণময় অংশ মেইনলি ফুলের পাপড়ি। আচ্ছা, তাহলে এই যে কালারফুল হওয়ার জন্য কি সুবিধা হইলো, সুবিধা হলো যে তোমার যখন একটা ফুল বেশি কালারফুল হয় পোকামাকড়কে আকৃষ্ট করবে, ঠিক আছে। তাহলে পোকামাকড়গুলো এসে ফুলে বসবে, সেই ফুল থেকে যখন আরেক ফুলে যাবে, যখন ধরো একটা পোকামাকড় এসে পুরুষ ফুলে বসলো, পুরুষ ফুলে বসার পর সেখান থেকে সে আবার স্ত্রী ফুলে চলে গেল, তাহলে পুরুষ ফুল থেকে সে পুং রেণুটা স্ত্রী ফুলে নিয়ে যায়, এই ব্যাপারটাকে আমরা কি বলি, পরাগায়ন বলি, ঠিক আছে। তাহলে এই কথাটাই আমরা লিখবো যে ক্রোমোপ্লাস্ট ফুলকে বর্ণময় করে পোকা মাকড়কে আকৃষ্ট করে, যার ফলে ফুলের পরাগায়ন সংঘটিত হয়, ঠিক আছে। এই জাস্ট তোমরা দুইটা প্লাস্টিকের বর্ণনা লিখলা, হ্যাঁ। আর লিখে তোমরা এখানে গ নাম্বারটা শেষ করে দিবা। এখন আসো আমরা একটু ঘ নাম্বারটায় যাব। ঘ নাম্বারটা কি লিখবো, তাহলে ঘ নাম্বারটায় বলা হয়েছে চিত্র কিউ জীবকোষের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণকারী অঙ্গাণু। প্রথমেই তোমাদের বলছে একটা কোষের, প্রথমে এই কথাগুলো বলা হয়েছিল একটা কোষের সকল কাজকর্মকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। তাহলে আমরা একটু ঘতে যাই। দেখো ঘ আমরা লিখবো যে, তাহলে ঘতে আমার কি লেখা ছিল, তোমার কিউ ছিল, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখবো যে উদ্দীপক কিউ চিত্রটি একটা নিউক্লিয়াসের, ঠিক আছে। দেন তারপর কি লিখবো যে নিউক্লিয়াস জীবকোষের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে অঙ্গাণু বিশ্লেষণ করা হলো, এটা তোমরা লিখবা, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে প্রথমে ঘ নাম্বারে যাব। উদ্দীপকের কিউ চিত্রটি নিউক্লিয়াসের, ঠিক আছে, এটা লিখলাম। লেখার পরে এখন লিখবা কি, নিউক্লিয়াস জীবকোষের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে নিচে তা ব্যাখ্যা করা হলো, ঠিক আছে। তুমি যে এটা লিখছো যে ওটা নিউক্লিয়াস, এটার জন্যই তুমি ঘ নম্বরে 1 মার্ক পাবা, ঠিক আছে। তাহলে আমরা সবসময় আগে চিহ্নিত করব জীবকোষের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণে নিউক্লিয়াসের ভূমিকা বর্ণনা করা হলো, ঠিক আছে। তাহলে এটা তোমরা হচ্ছে লিখবা। লেখার পর এখন কি বর্ণনা করবো, আমরা অবশ্যই নিউক্লিয়াস কিভাবে কি ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে সেটাই আমরা বর্ণনা করব। তাহলে আমরা একটু আগে বলি যে কি কি বর্ণনা করা উচিত আমাদের এখানে। দেখো তোমরা একটা জানো যে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে যে পেঁচানো অংশ থাকে। আবার আরেকটা ব্যাপার যে তোমাদের এই ঘ নাম্বারে তোমরা যখন হচ্ছে দেখছো প্রশ্নটা পড়ার সময় কোনো চিত্র চাওয়া হয় নাই, কিন্তু জীববিজ্ঞানে তোমাদের একটা কথা বারবার আমি বলি যে গ বা ঘতে কিছু বলা হোক বা না হোক একটা চিত্র দেওয়ার চেষ্টা করবা। তুমি ঘ নাম্বারে কিছু বর্ণনা করে একটা নিউক্লিয়াসের ছবি উপরে তো দেওয়াই ছিল, সেই ছবিটাই আবার দাগাও, দাগায় একটু চিহ্নিত করবা, ঠিক আছে। ওকে। তাহলে এখন যে ব্যাপার আমরা তাহলে কি বর্ণনা করব, দেখো তোমরা যে নিউক্লিয়াসের দিকে দেখো বা নিউক্লিয়াসকে চেনো, নিউক্লিয়াসের ভিতরে একটা পেঁচানো অংশ থাকে, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, নিউক্লিয়ার রেটিকুলাম বলি, ক্রোমাটিন জালিকা বলি, ঠিক আছে। তো এই ক্রোমাটিন জালিকাকে তুমি যদি আরো ডিপলি দেখো বা আরো বড় করে দেখো, তাহলে তুমি কি পাবা, মেইনলি ক্রোমাটিন জালিকার মধ্যে তুমি ক্রোমোজোম পাবা, ঠিক আছে। এখন
ক্রোমোজোমকে যদি আরো ভালো করে দেখো কি পাবা, ডিএনএ আরএনএ পাবা। তোমরা কিন্তু জানো যে আমাদের জীবদেহের সকল কাজকর্মে কে নিয়ন্ত্রণ করে? ক্রোমোজোম নিয়ন্ত্রণ করে। ক্রোমোজোম কার মধ্যে আছে? তোমার নিউক্লিয়াসের মধ্যে আছে। তার মানে কি নিউক্লিয়াসই তোমার আলটিমেট একটা কোষের সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে? আর যদি তুমি আরো স্পেসিফিক বলতে চাও যে না আমি ক্রোমোজোম বলবো না, আমি ডিএনএ আরএনএ বলবো, ঠিক আছে, তাও বলতে পারো যে একটা কোষের সকল কাজকর্ম কে নিয়ন্ত্রণ করে? ডিএনএ অথবা আরএনএ, ঠিক আছে? তাহলে আমরা এখানে প্রথমেই লিখবো যে নিউক্লিয়াসকে কোষের কেন্দ্রিকা বা মস্তিষ্ক বলা হয়। কারণ, এখন কারণ লিখো। কারণ নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমে ডিএনএ আরএনএ থাকে এবং ডিএনএ আরএনএতে সকল তথ্য সংরক্ষিত থাকে। যে একটি কোষ কিভাবে কি কাজ করবে বা কিভাবে তার সংখ্যা বৃদ্ধি করবে, বিপাকীয় কাজ সম্পন্ন করবে, বিপাকীয় কাজ সম্পন্ন করবে। দেখো আমরা কি বলছি যে ডিএনএ আরএনএতে সকল তথ্য থাকে। আমরা এই তথ্যের কিছু উদাহরণ দিচ্ছি যে একটা কোষ কিভাবে কাজ করবে সেটা বলছি, বা কিভাবে একটা কোষ সংখ্যা বৃদ্ধি করবে সেই তথ্য কই থাকবে? ডিএনএতে থাকবে। অথবা বিপাকীয় কাজ মানে কোষের মধ্যে যে সকল তোমার হচ্ছে শক্তি তৈরির জন্য যে সকল কাজ করা হয় সেই কাজের তথ্যগুলোও কোষে থাকবে, ডিএনএ আরএনএতে থাকবে, ঠিক আছে? তাহলে আহ সামগ্রিকভাবে বলতে পারি, সামগ্রিকভাবে বলতে পারি একটি কোষের সকল ধরনের কাজ সকল ধরনের কাজ ডিএনএ আরএনএ তথা নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত। ওকে, এটুকু লিখলা। দেন লিখে তোমরা একটা ছবি আঁকাই দিবা। হ্যাঁ, জাস্ট কি ছবি আঁকাবা? যে ওই নিউক্লিয়াসের ছবিটা আঁকাবা, উদ্দীপকে যেটা দেওয়া ছিল, ঠিক আছে? ওকে, এখন তোমরা চিহ্নিত করে দাও। এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা নিউক্লিয়ার রন্ধ্র, এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস,
আর এখানে যে তোমার তরলগুলো থাকবে সেটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। ওকে, দেখি নিউক্লিওপ্লাজম। লাস্টে লেখা হচ্ছে ফিগার নিউক্লিয়াস। ওকে, তুমি জাস্ট এটুকু বর্ণনা করলে একটা ছবি আঁকাবা, দেন তুমি প্রথমেই বলছিলা যেটা নিউক্লিয়াস চিহ্নিত করছিলা, জাস্ট এখানে তুমি ইজিলি 2 মার্ক পাওয়ার, মাঝখানে তো বর্ণনা করছো, জাস্ট এটুকু লিখলে তুমি একটা ঘ নাম্বার ফুল মার্ক অ্যান্সার করে ফেলতে পারো। ঠিক আছে, আমরা যে বারবার ডিএনএ বা ক্রোমোজোম নিয়ে কথা বলছিলাম, মেইনলি ক্রোমাটিন জালিকার মধ্যেই তোমার ক্রোমোজোম বা ডিএনএ পাওয়া যায়। ঠিক আছে, যখন তুমি ক্রোমাটিন জালিকাকে আরো ডিপলি দেখবা তখন তুমি ক্রোমোজোম পাবা, যখন আরো ডিপলি দেখবা তখন তুমি ডিএনএ বা আরএনএ পাবা। ঠিক আছে, পরে তোমরা হচ্ছে আরেকটা কথা লিখতে পারো, যদিও এটা এর সাথে প্রাসঙ্গিক না, কিন্তু লেখা উচিত, কারণ নিউক্লিয়াসের কথা যেহেতু বলা হয়েছে, বলবা যে এছাড়াও নিউক্লিয়াস বংশগতি স্থানান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বৈশিষ্ট্য স্থানান্তরিত করে। ওকে, এটুকু লিখলে শেষ। আমি এটুকু কেন লিখতে বললাম যে না লিখলে চলে, কারণ দেখো তোমরা যে জিনিসটার দিকে দেখো, এখানে বলা হয়েছে যে জীবকোষের ক্রিয়া বিক্রিয়াকারী নিয়ন্ত্রণ, ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা মেইনলি হচ্ছে এখানে জীবকোষের ক্রিয়া বিক্রিয়ার কথাগুলা দেখো, উপরেই বলেছিলাম যে জীবকোষের কোন টাইপের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, কিন্তু এটাও একটা, এই যে বংশগতি, এটা নিউক্লিয়াস একটা খুবই ইম্পর্টেন্ট কাজ। ঠিক আছে, যদিও জীবকোষের ক্রিয়া বিক্রিয়ার কথা বলছে, কিন্তু তারপরে আমরা বংশগতির কথা এখানে বলবো। এই টাইপের অন্য একটা প্রশ্ন হতে পারে যেখানে বলতে পারে যে নিউক্লিয়াসের বংশগতি স্থানান্তরে অথবা হচ্ছে এই যে যে পরের লাইনটা লিখছে যে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বৈশিষ্ট্য স্থানান্তরে নিউক্লিয়াসের ভূমিকা, এটা একটা আলাদাই প্রশ্ন হতে পারে। বুঝছো, তো এই প্রশ্নের ক্ষেত্রে তাও এই 2 লাইন লিখে দিও, যেটা যেহেতু নিউক্লিয়াসের একটা ইম্পর্টেন্ট কাজ। ওকে, এটুকু লিখলে এটা হয়ে যাবে। আল্লাহ হাফিজ।